আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল অনেক সরি। হ্যাঁ, আমি হচ্ছে অনেক অলস প্রকৃতির একটা মানুষ। আজকে ২ দিন ধরে চিন্তা করতেছিলাম যে ক্লাসগুলা পাঠাই দিব, রেকর্ড করব। বাট আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল কাশতে, কাশতে পেট আর গলার যে ক্লাসটা রেকর্ড করতে পারি নাই। তো এটা পড়াবো পদার্থের গাঠনিক ধর্মটা। পার্সোনালি একটা জিনিস বলি, কেন জানি না এই চ্যাপ্টারটা আমার প্রচুর পরিমাণে ফালতু লাগতো। কারণ এর থেকে ইন্টারেস্টিং টপিক ফিজিক্সে আসলেই আছে। কেন জানি আমার ইন্টারে তখন মনে হতো যে না, বাকি যে ভেক্টর গতিবিদ্যা এগুলাই অনেক মজার। সেই তুলনায় আমার এই চ্যাপ্টারটা অনেক বোরিং লাগতো আর কি। তো যে যতটুকু আসলে শর্ট সিলেবাসে আছে আমি তোমাদের ততটুকুই পড়াই দিই। বাকি যেগুলা থাকবে আর কি সেগুলা হচ্ছে পরে জেনারেশন ওদের জন্য রেকর্ড করব, ঠিক আছে? তো বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট একটু ধৈর্য ধরে মনোযোগ দিবা। একবারেই হচ্ছে আমাদের একটানেই হচ্ছে পড়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের অধ্যায়টা দেখো, অধ্যায়টার নামই হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তার মানে হচ্ছে আমরা পদার্থ বলতে আসলে কি বুঝি, যেটা হচ্ছে কি তোমার জায়গা দখল করবে টাইপসের জিনিসপাতি। তো এটার গঠনটা নিয়ে মেনলি আমাদের কথাবার্তা, যে মানে কি কি হইতে পারে গাঠনিক ধর্ম, ধর্মটা কি কি হইতে পারে এটা। তো এই হলো কথাবার্তা। তো সূচনাতে কিছু জিনিস আছে, যে কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা নামের একটা সাধারণ ধর্ম আছে। আমরা এগুলো নিয়ে একটু ডিটেলসে জানবো যে আসলে স্থিতিস্থাপকতা জিনিসটা কি, কঠিন পদার্থে কেন আছে। তো এগুলাই। এরপর হচ্ছে যে আমরা একটু পদার্থের আকর্ষণ আণবিক বলার হচ্ছে যে কি বিকর্ষণ বল নিয়ে জানি, একটু শুনি। দেখো, আণবিক যেটা মানে হচ্ছে নিজেদের মধ্যে। তো পদার্থের যে অণুগুলো সেগুলো তো কিছু মানে অণু তো আছে, ওই অণুগুলোর মধ্যে যে বলটা দিয়ে যুক্ত হবে, তো তখন যে একটা কাঠামো গঠন করবে, বল দ্বারা যুক্ত হয়ে যে কাঠামো গঠন করবে, সেই বলটার নামই হচ্ছে তোমার কি আণবিক আকর্ষণ বল। বিকর্ষণ হলে কি ওটা তো দূরে দূরে চলে যেত, কিন্তু আকর্ষণ বলের কারণে এটা হচ্ছে কি কাছাকাছি আছে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, আণবিক আকর্ষণ বলটা বেশি। এখন একটা জিনিস বুঝো, যেটা আকর্ষণ বেশি সেটা দূরত্ব অবভিয়াসলি কম হবে। অ্যাট্রাকশন যখন বেশি, তো দূরত্ব যখন কম, তাহলে ওদের মধ্যে কোনো ফাঁক থাকবে না। তো ফাঁক না থাকলে কি তোমার সবকিছু একটু শক্ত হবে, কম্পিত হবে বেশি। এই যে দেখো কঠিন পদার্থ সবকিছু লাগা লাগা, তো এটার কোনো হচ্ছে কি ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। তো আন্তঃফাঁকাস্থান নেই বললেই চলে, একদম জড়ালো জড়ালো। তো কঠিন পদার্থ কি, বইটাও তো ধর একটা কঠিন পদার্থ, তাই না? তো এগুলোতে চাপ প্রয়োগে হচ্ছে কি কঠিন পদার্থের কোনো আয়তন সংকুচিত হবে না। আমাদের পক্ষে কি সম্ভব, দেখো আমি বইটা যদি প্রেসার দেওয়ার চেষ্টা করি আর কি, এই বইটা মানে কঠিন পদার্থের আয়তনটা কি সংকোচন করা সম্ভব? আয়তন কিন্তু সংকোচন করা সম্ভব, মানে বইটা একটু ভাঁজ করলাম মোচড় দিয়ে এক কথা, আয়তন সংকুচিত করা কিন্তু আরেক জিনিস। তো এটাই। তো পদার্থ নিহিত অন্তর্নিহিত যে বলটা সেটা কি কণা আকর্ষণ বল। এরপর হচ্ছে কঠিন পদার্থের ক্ষুদ্রতম কণাগুলো পরম শূন্য তাপমাত্রার ঊর্ধ্বে যে কোনো তাপমাত্রায় নড়াচড়া বা চলাচল করতে পারে এবং গতিশক্তি লাভ করতে পারে। স্বাভাবিক জিনিস। কঠিন পদার্থ কিন্তু আমরা অনেক চাপ দিলে তখন কিন্তু গতিশক্তি মানে তাপমাত্রা দিলে, তখন হাই কিছু দিলে তো অবভিয়াসলি ওইটা গতিশক্তি লাভ করবে, এটাই। তো তরল পদার্থ কি, তরল পদার্থ যখন তখন কি ডিস্টেন্সটা হালকা একটু বাড়বে, আকর্ষণ বল তার একটু কমবে, একটু বেশি না একটু কমবে। তো তরল পদার্থ কি কণাসমূহ কম্পিত আবর্তিত বা নির্দিষ্ট সীমার মধ্যে কি স্থানান্তরিত হতে পারে। আর আমরা তরল পদার্থ নিয়ে আসলে জানি যে যেখানে রাখবো সেটার হচ্ছে যে কি স্থান দখল করবে, যে যতটুকু পাত্রের মধ্যে রাখবো ততটুকুর মধ্যে, এগুলো কিন্তু আমরা জানি। তো তরল পদার্থের ওগুলো কি পরশূন্য তাপমাত্রার মধ্যে ঊর্ধ্বে নিয়ে গেলে তখনও কি এটাও গতিশক্তি লাভ করবে। তো এই যে এগুলাই বলছিলাম, যে পারস্পরিক দূরত্ব বেশি হলে এদের কি মানে বলের মাত্রা কমবে, দূরত্ব কম হলে আকর্ষণ বাড়বে, এগুলাই। তো বায়বীয় জিনিসটা কি, বায়বীয় ক্ষেত্রে কি আন্তঃআণবিক এগুলো মানে যে অণুগুলো সেগুলো দূরত্ব কি হাজার হাজার মানে দূরত্ব থাকবে। তো এই যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা কি সবচেয়ে বেশি, তাহলে কি আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি সবচেয়ে কম হবে। অ্যাট্রাকশন যখন কম তখনই তো দূরত্ব বেশি, তাই না? কারণ ধরো একটা জিনিস এখানে, একটা পৃথিবীর ওই মাথায়, তাহলে তো দূর মানে অ্যাট্রাকশন জিনিসটা নেয় বলতে গেলে। তো এটাই। তো এই সময় এখানে ক্ষেত্রে কি সবচেয়ে বিশৃঙ্খল অবস্থায় থাকে। তো এগুলাই যে মানে নির্দিষ্ট আকার আকৃতি নেই, এগুলো তো আমরা জানি। তো এই অবস্থায় পদার্থের সময়ের মধ্যে সর্বাধিক কম্পন, আবর্তন আর স্থানান্তর গতি দেখতে পারবো। তো গ্যাস পরমাণু সময়ের মধ্যকার দূরত্ব হ্রাস পেলে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করলে বিকর্ষণ বল উদ্ভূত হবে, এগুলো আমরা জানি। আর সিস্টেমের মধ্যে কি বিভব শক্তিও বৃদ্ধি পাবে যখন হচ্ছে যে কি তোমার মানে মধ্যকার দূরত্ব যখন হ্রাস পাচ্ছে। আমরা মানে এই জিনিসটা বুঝার চেষ্টা করো, যখন হচ্ছে হ্রাস পাচ্ছে তখন কি নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ধনাত্মক চার্জ, তো ধনাত্মক চার্জ পরস্পরকে কি মানে বিকর্ষণ করবে না, তো তখন বিকর্ষণ বল উদ্ভূত হবে। আরো দূরে বিকর্ষণ যখন হবে তখন কি আর দূরে যাওয়ার চেষ্টা করবে, তা আন্তঃআণবিক দূরত্বটা বাড়বে। তো এটাই তো। তো পদার্থের বন্ধন নিয়ে কিছু কথাবার্তা আছে, যা আমাদের রাসায়নিক বন্ধন প্রধানত 5 প্রকার। বেসিক্যালি আমার মতো মানে বোকাশোকা যারা মানুষ ছিল আর কি ইন্টার লাইফে, আমি তখন একবার মানে এমসিকিউতে অ্যাকচুয়ালি ভুল করেই গেছিলাম।
2 কি 3 ধরনের দাগাই দিয়ে আসলাম, বাট এটা 5 ধরনের। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। আয়নিকটা কি? ওই যে ধাতু অধাতুর মধ্যে ইলেকট্রন তোমার আদান প্রদানের মাধ্যমে যেটা হবে। আর সমযোজী কি? শেয়ারিং। তারপর আছে কি? সন্নিবেশ। হাইড্রোজেন আছে, সরি সন্নিবেশ কিন্তু আমাদের রসায়নে, এটাই বলতেছি, মানে এই জন্য আমি ভুল করছিলাম। তা হাইড্রোজেন বন্ধন ওইটা কি? হাইড্রোজেনের সাথে তোমার ফন FON, মানে হচ্ছে এই 3টা মৌলযুক্ত থাকবে। তো ধাতব বন্ধন, ধাতুর মধ্যে যেটা, তার ভ্যান ডার ওয়ালস বলটা কি? একটা দুর্বল যেটা বলছে, তো এগুলাই। তো আয়নিক বন্ধন আমরা সংজ্ঞাটা বললাম ধাতব অধাতবের মধ্যে, যে তোমার ধাতুর পরমাণু বহিঃস্তর থেকে অধাতুর বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মাধ্যমে যে বৈদ্যুতিক বলে যে মানে গঠন হবে, বন্ধন গঠন হবে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তা আয়নিক বন্ধন সত্যটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আসলে মাথায় রাখতে হবে। প্রথম যেটা সেটা নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় যেটা সেটা উচ্চ, ফার্স্ট যে তারটা নিম্ন, সেকেন্ড যে তারটা হাইয়েস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে গঠিত উচ্চ, গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। তো তোমার MCQটা কেমন হতে পারে? দ্বিতীয় জায়গায় প্রথম দিবে, প্রথম জায়গায় দ্বিতীয় দিবে, এটা নিম্ন জায়গায় উচ্চ দিবে, উচ্চ জায়গায় নিম্ন দিবে, এটাতে হচ্ছে উচ্চ ল্যাটিসের জায়গায় নিম্ন ল্যাটিস দিবে। তো এই 3টা শর্ত যেন একদম ঠুটস্থ মুখস্থ থাকে। তারপর আছে সমযোজী বন্ধন, ওই যেটা বললাম শেয়ারিং যেটা। তো এটারও কিছু শর্ত আছে, যে দুটো অধাতব পরমাণুর মধ্যে কি তোমার সমযোজী বন্ধন ঘটবে, আর উভয় অধাতব পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগ সৃষ্টি করে সমভাবে হচ্ছে শেয়ার করে। এবার ধাতব বন্ধন, ধাতুর মধ্যে যে পরস্পর মানে পরমাণু সেগুলোর যে আকর্ষণ বল আটকে থাকবে, সেটা কি? ধাতব বন্ধন। তো এগুলো গেছে যে আয়নিক সমযোজী বন্ধনের মধ্যে ধাতব, তো এগুলো তো অবভিয়াসলি কম। তো ধাতুর হচ্ছে কি গলনাঙ্ক, ওই যে আমরা কোনো একটা সময় পড়ছিলাম সঞ্চালনশীল ইলেকট্রনের যে কথাবার্তা, তো এগুলাই মানে সঞ্চালনশীল ইলেকট্রনের কারণে হচ্ছে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, যে ওই জিনিসগুলাই হচ্ছে মেনলি এখানে আছে আর কি। তো উচ্চ তাপক বিদ্যুৎ পরিবাহিতা, যান্ত্রিক ধীরতা বৈশিষ্ট্য, এগুলো তো গেছে। তো ধাতব বন্ধনের 2টা বৈশিষ্ট্য মেনলি আমাদের একটু মাথায় রাখতে হবে, যে সমযোজী ধরনের প্রকৃতিতে সমযোজী ধরনের, কিন্তু এটা কি অসম্পৃক্ত অধিক সংখ্যক পরমাণুর সাথে আবদ্ধ থাকা সংযুক্ত থাকে। কিন্তু সমযোজীর ক্ষেত্রে কি হয়? আমরা যখন শেয়ারিং করি তখন মেইনলি 2টা যেমন কি পানি H2O, দুইটার ক্ষেত্রে করতে পারি বা 3টা, কিন্তু এখানে কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে করতে পারবো। দেখো অনেকগুলা সাথে করতে পারবো। তারপর পাউলির বর্জনীতি অনুসারে যতটুকু সুযোগ রয়েছে পরমাণুর মাঝে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম। কোন নীতি? পাউলির বর্জনীতি। আমরা কিন্তু যখন কেমিস্ট্রি পড়ছিলাম অনেকগুলো নীতি পড়ছি, আউবাউ নীতি, হুন্ডের নীতি, কিন্তু আমাদের এখানে পরিষ্কার করে কিন্তু পাউলি বর্জন নীতির কথা বলছে। তো এটাই একটা MCQ দিতেই পারে, যে কোন নীতি অনুসারে এই কথাটা বলছিল, ইলেকট্রন ঘনত্ব কি বেশি ছিল না কম ছিল। পড়ার সময় আসলে নিজের থেকে কিছু কিছু জিনিস বুঝছে একদম সোজা সোজা, বাট বাংলা লাইন রিলেটেড যেগুলো ফিজিক্সের টপিক, এগুলো পড়ার সময় নিজেকে নিজে কোয়েশ্চেন করবা। মানে ধরো খাইছি, কি দিয়ে খাইছি, ওইটা কি করছে, আমি খাইছিলাম নাকি ঘুমাইছিলাম, ওই রকম করে কোশ্চেন করতে থাকবা। তারপর ভ্যান ডার ওয়ালস বল যেটা কি? এটা একটি সার্বজনীন দুর্বল আকর্ষণ বল। তো যে পারস্পরিক মানে কাছাকাছি যেটা পরমাণু সেটার মধ্যে একটা দুর্বল বল কাজ করবে, সেটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো এটা সাধারণত এই ধরনের বন্ধন শক্তি খুব দুর্বল। নিষ্ক্রিয় গ্যাস অণুর মধ্যে হচ্ছে যে কি ভ্যান ডার ওয়ালস বলটা থাকে, যে নিয়নের মধ্যে, তাহলে আমাদের হিলিয়ামের মধ্যে দেখাতে পারে, জ্যালনের মধ্যে দেখাতে পারে। তো উদাহরণ দিয়েও তোমার কিন্তু কোশ্চেন আসতে পারে, যেমন কি আমি ফার্স্টে বলছি তোমার হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের সাথে FON এইগুলা তোমার যুক্ত থাকলে সেগুলো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো। তো ঠিক আছে। তো আন্তঃআণবিক বল পদার্থের স্থিতিস্থাপকতা, আন্তঃআণবিক দূরত্ব পরিমাপটা 10^9 মিটার, এটা মনে রাখো। আর আন্তঃআণবিক আকর্ষণ বলছিলাম সমযোজী যৌগের মধ্যে যে ওই যে দুর্বল, যে অনুনকতি যে দুর্বলটা আকর্ষিত হয়ে গেলো। তারপর সংশক্তি বল যেটা, সেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে একটা স্পেশাল বল আছে, মানে অণু যেগুলোর কারণ হচ্ছে যে কি তোমার একসাথে থাকে আর কি। তারপর হচ্ছে যে এরকম অবস্থায় কোনো অণুর উপর হচ্ছে ক্রিয়াশীল নিট আন্তঃআণবিক, আচ্ছা যে কোনো অণুর উপর নিট আন্তঃআণবিক যেটা বল থাকবে সেটা শূন্য, মানে টোটালটা কিন্তু 0, এটাই বলছে। এটা শুনতে একটু ফানি লাগতে পারে, বাট সাম্যাবস্থায় তো সাম্যাবস্থায় সবকিছু মানে শূন্য আর কি। তারপর আন্তঃআণবিক ওটার ক্ষেত্রে তোমার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে প্রবাহিত। ওইটাকে আবার প্রবাহীকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা অসংকোচনীয় যেটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে সংকোচনীয় গ্যাস। তো উপরন্তু অত্যাধিক তাপমাত্রা হচ্ছে বায়বীয় পদার্থ আয়নিত, এগুলো আমরা জানি সমসংখ্যক ধন আর ঋণ আয়ন সৃষ্টি হয়, এগুলোকে প্লাজমা অবস্থা বলে। আমরা কিন্তু প্লাজমার নাম শুনছি, তো এটা কি? এটা বায়বীয় পদার্থের হচ্ছে একটা কি আয়নিত অবস্থা। আন্তঃআণবিক বলের প্রকৃতি, এগুলো ওখানে অনেক গ্রাফ আছে, চিত্র একটু দেখতে পারো। তো ওইগুলো না, এখানে মিলে একটা কথা হচ্ছে আর এর মান যখন R0 পৌঁছায় তখন হচ্ছে বলের মান শূন্য হয়, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কখন হচ্ছে বলের মান শূন্য হবে। তারপর হচ্ছে যে R=R0 যখন হবে তখন স্থিতি শক্তির মান সর্বনিম্ন হবে। এগুলো এমনি যে সমঅবস্থান যেটা হবে সেটার জন্য। এই R=R0 যখন হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি সমঅবস্থানে আসবে, এটা একটু মাথায় রাখলেই হবে। তখন হচ্ছে স্থিতি শক্তিটা সর্বনিম্ন। আচ্ছা, এগুলো গেছে। প্রত্যয়নক বল মানে টানার যে প্রসারণের কারণে দ্রুত বেড়ে যে বলটা হবে সেটাই প্রত্যয়নক বল। বিকর্ষ হলে সেটা আলাদা।
স্থিতিস্থাপক সীমা এগুলো লাগবে না। আচ্ছা এইটা এই জিনিসটা একটু লিটারেসি মানে যেটা তোমার স্থিতিস্থাপকতা এটা একটু বুঝতে হবে। আর আরেকটা টপিক ছিল আমাদের পয়জনের অনুপাত, হুকের সূত্র। এই যে পয়জনের অনুপাত এটা কিন্তু মানে খুবই ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা স্থিতিস্থাপকতা এটা নিয়ে একটু বলি যে বস্তুর উপর প্রযুক্ত বলে ক্রিয়া আয়তন বা আকার যেটা ওটার যে মানে ধর্মটা সেটাকে তোমার বাধা দিবে, যেটা বাধা দিবে যে বাধা দানকারী বল মানে যেটা অবস্থা আছে সেটা ফিরে যেতে চাইবে কিন্তু ফিরতে পারবে না। দেখো আমাদের একটা জিনিস আমরা পড়ছিলাম যে গতিশীল বস্তু গতিশীল হতে চায় আর স্থির বস্তু কি বাহ্যিক বল প্রয়োগ না করলে কি স্থির থাকতে চায়। তো এই জিনিসটা সেম বস্তুর ক্ষেত্রেও হয়। তো বস্তুর ক্ষেত্রেও কি আয়তন আকার উভয় পরিবর্তন হওয়ার চেষ্টা করে কিন্তু একটা বাধা দেয়। ওই যে বাধা দান মানে বল অপসারিত হলে আবার যে পূর্ব অবস্থা ফিরে পাবো ওটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তো নমনীয় বস্তু জিনিসটা কি যেটার ক্ষেত্রে হচ্ছে মানে বস্তু বিকৃত হবে। তারপর পূর্ণ স্থিতিস্থাপক, যখন আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক তাহলে কি মানে আমরা বল প্রয়োগ করছি এরপর আবার ওই বলটাকে যাবে তুলে নিয়ে ফেলি তাহলে কি পূর্বের অবস্থা ফিরে পাবো। তাহলে যেটা অস্থিতিস্থাপক তাহলে ওটা কি ফিরে পাবো না, এটাই তো। যেমন প্লাস্টিক। তারপর পূর্ণ ধীর ধীর যখন বলতেছি তখন কি হবে যে বল প্রয়োগ করলে তোমার বিকৃতি বা কায়িক পরিবর্তন কোনো পরিবর্তনই করতে পারবে না। অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হয় তুমি পরিবর্তন মানে মানে জিনিসটাকে তুমি পুরো অবস্থায় আনতে পারছো না, এটার ক্ষেত্রে কি হচ্ছে এটা টোটালি চেঞ্জই হবে না। তো কাঁচ ইস্পাত এগুলো হচ্ছে উদাহরণ। তবে স্থিতিস্থাপক সীমা যে সীমাটা পর্যন্ত হচ্ছে তুমি স্থিতিস্থাপকটা দেখতে পারবে, এই যে পুনঃস্থিতিস্থাপক সেটা হচ্ছে সীমা। তো ইস্পাত আর হীরা হচ্ছে কি সবচেয়ে বেশি, দস্তার হচ্ছে সবচেয়ে কম, ঠিক আছে। এইটা কিনা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আসহ বার বা অসহ পীড়ন, ওই যে নির্দিষ্ট ভরের ক্রিয়াতে বস্তু ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে অসহ বার, যেমন কি এটাকে ভঞ্জক বারও বলে। তা একক একক বস্তু একক ক্ষেত্রফলের উপর অসহ পীড়ন। পীড়নের হচ্ছে যে এককটা একটু লাগবে অ্যানাইম ইনভার্স 2 এটা একটু লাগবে। স্থিতিস্থাপক ক্লান্তি জিনিসটা কি কোনো বস্তু বা তারের ক্রমাগত পীড়নে হ্রাস করলে স্থিতিস্থাপক ধর্মটা হ্রাস পায়। তো এরপর অবসানে কিছুটা হলে দেরি হয়ে যায়। ওই যে দেরি হয় আগের মানে দেরি হওয়ার কারণে যে সমস্যাটা হয় তো ওই যে অবস্থা সেটাকে হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি বলে, মানে একটা চেঞ্জ হওয়ার কথা কিন্তু মানে হচ্ছে না আর। তো বিজ্ঞানী কেলভিন হচ্ছে ক্লান্তিটা দাম তার মাথায় একদম কয়ল কেলভিন আর এদিকে হচ্ছে কয়ল দিয়ে ক্লান্তি। আচ্ছা বিকৃতি, বিকৃতি কি কোনো একটা বস্তু একক মাত্রায় যে পরিবর্তন করে সেটা বিকৃতি। এখন বিকৃতি হচ্ছে তোমার 3 ধরনের আছে, দৈর্ঘ্য বিকৃতি, তারপর কৃন্তন আর এটা হচ্ছে আয়তন। তো দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্য বরাবর হবে, তো এটাই যে যে মানে আয়তন অপরিবর্তিত রেখে কেবলমাত্র আকৃতি পরিবর্তন হয় মোচড়, ওইটাকে হচ্ছে কৃন্তন বা মোচড় বিকৃতি বলে। আচ্ছা ওইটা দৈর্ঘ্য বিকৃতিটা পরিবেশ। আচ্ছা দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে এখানে বল প্রয়োগে দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। কৃন্তন বিকৃতি বললাম মোচড় যেটা মানে বইটাকে আমি ধরে এভাবে করে ফেলছি অনেকটা এরকম করে ফেলছি, এই যে এইখানে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে কৃন্তন। মানে বইয়ের ক্ষেত্রে আমি তোমার দেখাই এই যে বইয়ের ক্ষেত্রে যে চেঞ্জটা হয়েছে এটাই। তারপর হচ্ছে যে কি তোমার মানে দেখো এই যে চিঠা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটাই। তারপর আয়তনটা কি ওই যে আয়তনের যে একক আয়তনের যে চেঞ্জটা হবে সেটা দেখো ওটা কিন্তু মেনলি একটা চেঞ্জ পরিবর্তনে কিন্তু একক নাই। এই জিনিস যতদিন তুমি মাথায় রাখবো কোনো এমসিকিউ আসলে ভুল করবে না। একক কার থাকে মেনলি যাদের হচ্ছে যে কি মানে কোনো একটা বস্তু যেমন কি দৈর্ঘ্য এটা এটা কিন্তু চেঞ্জ না, দৈর্ঘ্য পরিবর্তনের কথা বলছি আমি কিন্তু ডাইরেক্ট দৈর্ঘ্য বলতেছি, তো ওইটার একটা একক আছে। কিন্তু বিকৃতি জিনিসটা কি একটা চেঞ্জকে চেঞ্জ দিয়ে ভাগ, তো দুইটার রাশির অনুপাত ওইটার ভাগ তো এটা কোনো সমীকরণ থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো পীড়ন জিনিসটা কি রাশি পীড়নে বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তু স্থিতিস্থাপক বস্তুর জন্য বস্তুর ভিতর থেকে একটা বাধাদানকারী বল পাবো। এই যে একক ক্ষেত্রফলের উপর যে বাধাদানকারী বিকৃতি প্রতিরোধকারী একটা বল পাবো সেটা হচ্ছে কি পীড়ন। তো এফ বাই এ সেম জিনিস এনএম ইনভার্স 2 এটা একটা জিনিস মাথায় রাখো পীড়ন আর হচ্ছে আমরা একটু আগে যে পড়লাম অসপীড়ন মানে এইগুলোর ইয়াটা কিন্তু একই তাই না। তো এটাই পীড়ন আবার 3 প্রকার আছে দৈর্ঘ্য পীড়ন আকার পীড়ন। তো দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্য বরাবর হবে বিকৃতি ঘটবার জন্য একক ক্ষেত্রফলের উপর যেটা। তবে আকার বা কৃন্তন বা মোচড় যেটা আচ্ছা এই তিনটার নাম কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তোমার দিকে কি পরীক্ষা অপশনে আকৃতি দিয়ে দিতে পারে কিন্তু আমাদের বই ছিল আকার ছিল, এভাবে একটু পেঁচাইতে পারে আর কি। তো আকারটা কি আকার বরাবর আয়তনটা কি আয়তন বরাবর যে চেঞ্জটা এটাই। তারপর পীড়নের একক এনএম ইনভার্স 2 বললামই। তারপর এটার মাত্রাটা এমএল ইনভার্স 1 টি ইনভার্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে এদিকে এগুলা গেছে তারপর ম্যাথ কিছু আসতে পারে ওই যে সূত্র দিয়ে। তারপর আছে হুকের সূত্র, হুকের সূত্রটা কি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর যে প্রযুক্ত পীড়ন সেটা কি বিকৃতি সমাধান মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি এটাই। তো এটাই। আচ্ছা স্থিতিস্থাপক ধ্রুবক বলে এগুলো তো বুঝলামই যে মানটা হচ্ছে পদার্থের প্রকৃতির উপর তাপমাত্রার উপর নির্ভর করে, এগুলো গেছে। যখন তোমার সমানুপাতিক সম্পর্ক পীড়ন বাড়লে কি বিকৃতি বাড়বে, বিকৃতি কমলে পীড়ন কমবে এটাই। তো এগুলাই লিখছে। দেন এই গ্রাফটা একটু এরকম দেখতে পারো, আমি জাস্ট এমনি লিখে রাখছিলাম, এটা বোঝানোর কিছুই নেই, জাস্ট একটু দেখতে পারো। আমি মানে পড়ার সময় সুবিধার জন্য একটু লিখে রাখছি মানে জিনিসটা বোঝার জন্য আর কি। আর বাকি দেখুন তোমার বুঝাই দিলাম পীড়ন কি নতিবিন্দু। এরপর বই ছিঁড়ে যাচ্ছে আমার।
এগুলা গেছে। এরপর স্থিতিস্থাপক গুণাঙ্ক সেম জিনিস, ওই যে অনুপাতের যেটা ধ্রুব সংখ্যা, তো এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক সীমার মধ্যে মানে পীড়নার বিকৃতির যে অনুপাত, এটা পীড়নার বিকৃতির অনুপাত। আমি আসলে এই যে এম লেখা এগুলো হচ্ছে মেডিকেলে আসছে, আর যেগুলো ডাব্লিউ লেখা সেগুলো হচ্ছে আমি ভুল করতাম, তো আমি লিখেই রাখতাম আসলে বইয়ের মধ্যে কি করছি কি না করছি। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্কের যেটা, আচ্ছা দেখ এই এমসিকিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা পীড়নের মাত্রা কি সেম, তাহলে ঠিক এফ বাই এ দুটোটাই, তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তো স্থিতিস্থাপক স্থানাঙ্ক গুণাঙ্কের এন এম ইনভার্স 2 বা হচ্ছে কি প্যাসকেল। আচ্ছা, তবে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক দৃঢ়তার আয়তন, ইয়ং এর গুণাঙ্কের নাম আমরা হাজার হাজার বার শুনছি, মেনলি হচ্ছে কি মানে এফ বাই এ ডিভাইডেড বাই কি এল বাই এল। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। তো ওইখান থেকে এফ এর মানটা বসেছে এম জি এল, আর এদিকে পাই এর মানটা কি পাই আর স্কোয়ার বসাইছে ছোট হাতের, তো এগুলাই। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল, এগুলো একটু লাগবে। এগুলোর আসলে মেনলি জিনিসটা লাগে কি তোমার ম্যাথের জন্য হচ্ছে যে এই সূত্রটা মাথায় রাখা লাগে। হ্যাঁ, অ্যান্ড এটার সূত্রের ম্যাথগুলো খুবই ইজি, তোমাদেরকে যখন এমসিকিউ করাবো তখন বুঝবা আর কি, একদম ইজি। তো ইয়ং এর গুণাঙ্কের এককটা একটু মাথায় রাখতে হবে, ওয়াই ইকুয়াল টু এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আমরা একটু আগে পড়ছি স্থিতিস্থাপক গুণাঙ্ক আর কি পীড়নের সেম মাত্রা এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা, এগুলো গেছে। এই যে দেখো আমি ম্যাথগুলো দেখছি। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো, 2 × 10⁻⁴ এম স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রের বিশিষ্ট একটি স্কোয়ার, তার কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে, তাহলে এলটা হচ্ছে ডাবল এল হয়ে যাবে। আর এই অঙ্কের গুণাঙ্কের মান দিয়ে দিচ্ছে, তা আমরা কি জানি ওয়াই ইকুয়াল টু এফ বাই ইন্টু এল বাই এল। তাহলে আমাদের হচ্ছে কি লাগতেছে এখানে, তোমার হচ্ছে যে কি এ দেওয়া আছে, আমাদের বল লাগছে এফ লাগছে, তাহলে এফকে একদিকে নিয়ে বাকিগুলোকে সেম। তা আমি জাস্ট মানগুলো বসাই দিলাম, এল এল কাটাকাটি চলে যাবে 2 2 4, আর এদিকে কি 11 থেকে 4 গেলে 7, তো 4 × 10⁻⁷ শেষ। তাহলে এটা দেন হচ্ছে এই জিনিসটা লাগে। আচ্ছা, এই এমসিকিউটার ক্ষেত্রে একটা জিনিস বুঝো, তোমাকে স্থিতিস্থাপক গুণাঙ্কের যে চেঞ্জটা ওইটা বলছে নাকি ইয়ং এর গুণাঙ্ক বাই করতে বলছে, এটা কিন্তু বাই করতে হবে। অনেক সময় হয় যে কি উত্তরটা সেমই থাকে, কারণ কি ওই যে যেটা তোমার যেমন কি এই মেয়েটার ক্ষেত্রে তোমাকে কি বলছে, দুটো তারের ব্যাসার্ধ দিয়েছে 102, বল প্রয়োগ করছে, চেঞ্জটা বলে দিছে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, তাহলে এল দিছে আর ডেল এল দিছে, তারপর বলছে আর দিছে আর এল দিছে, তারপর বলছে ইয়ং এর গুণাঙ্ক অনুপাত। তা আমরা জাস্ট মানগুলো বসাই দিব, মানগুলো বসাই দিয়ে কাছাকাছি। কিন্তু তোমার যদি ওই যে গুণাঙ্কটার যেটা স্থিতিস্থাপকটা বাই করতে বলো তখন কিন্তু চেঞ্জ হয় না। তো এটা একটু বুঝতে হবে যে তোমার কোশ্চেন আসলে কি খুঁজছে। এটা গেল, দেন এটাও, এগুলো একটু দেখতে পারো। হ্যাঁ, তারপর 5% বৃদ্ধি করলে কি হয়, তো 5% কি ডেল এফ, ওইটা থেকে চেঞ্জ। তো আমার সেম সূত্র যে এফ ইকুয়াল টু ওয়াই এল বাই এল দিয়ে দেন মানগুলো একটু বসাই দিব। তারপর এগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথ, এই জন্য হচ্ছে আমি এবার হ্যান্ড ক্যালকুলেশন করে লিখছিলাম আর কি। 5 × 10, দেন হচ্ছে 10⁻10, এরপর 11 থেকে 6 গেলে 2, 1 × 10⁻⁴ এটাই। আমি সবসময় চেষ্টা করতাম বুঝছো একটা ম্যাথকে মানে হাতে কলমে হচ্ছে যে কি ক্যালকুলেট করা যায় কিনা। আমি ইন্টার লাইফে খুব কমই আসলে ক্যালকুলেটর ইউজ করছি, তবে একটা জিনিস হচ্ছে যখন তোমার চুয়েটের পরীক্ষা ছিল, আমার চুয়েটে ইউআরপি আসছিল আলহামদুলিল্লাহ। তো চুয়েটের যখন পরীক্ষা ছিল তখন হচ্ছে যে কি চুয়েটের পরীক্ষায় আমি অর্ধেক ম্যাথ করছিলাম, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি, দেন ম্যাথে অর্ধেক কিছুই করছি তোমার ক্যালকুলেটারে, কারণ হচ্ছে মানে প্রচুর ক্যালকুলেটারে হয়ে যায় আসলে। 1991 ইয়েস এর ক্যালকুলেটার ইউজ করতে জানলে অনেক কিছু, বাট আমার হ্যান্ড ক্যালকুলেশনটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আর এটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করে। তো আমি যে কোনো তোমাদেরকে এটাই বলবো যে চেষ্টা করবা হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আগে হচ্ছে যে জিনিসগুলো সলভ করার আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কৃন্তন বা দৃঢ়তা কাঠিন্যের যে গুণাঙ্ক, ওটা কি মানে ওই যে কৃন্তন তো আমরা পড়ছি মোচড় যেটা, তো ওইটার অনুপাতের যেটা এন ইকুয়াল টু এফ বাই এটিটা, এটা গেল। এরপর হচ্ছে যে আয়তন গুণাঙ্ক, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির মধ্যে যে অনুপাতটা সেটা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে সংনমতা, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা কি আয়তন গুণাঙ্ক যেটা সেটাকে আমরা অসংনমতা বলি। দেখো আয়তনে আছে অসংনমতা, আর অসংনমতার উল্টাটা হচ্ছে কি 1/, সংনমতা। ঠিক আছে, সংনমতা। তো এটা কি হয়, কোনো বস্তু চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুর আয়তন কমে যাবে। তুমি জাস্ট এভাবে প্রেসার দাও, আয়তন কমে গেছে। ধরো একটা ফুটবলকে চেপে ফাটাই ফেলছো, তো ওইটাই চাপ প্রয়োগ করে। তো এটা তারপর হচ্ছে কঠিন তরল পদার্থের তুলনায় গ্যাসের সংনমতা অনেক বেশি, এটা একটু মাথায় রাখতে হবে। তো আয়তন গুণাঙ্কের বিপদ রাশি কি বিপদ রাশিকে তোমার সংনমতা বলে। আচ্ছা, তো আয়তন গুণাঙ্ক কখনো কখনো কি অসংনমতা, এগুলো তো এই মানগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিছু কিছু মান যেমন কি ইস্পাতেরটা 20 × 10, তারপর লোহারটা 20, 11.6, তারপরে কাঁচেরটা দেন পানি, এগুলো একটু একটু মাথায় রাখতে হবে। তবে আমি সামনে হচ্ছে কিছু ট্রিক রাখছিলাম, ওটা পড়ানোর সময় বুঝে যাবা তোমরা। তারপর একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু বিরোধ, এই সূত্রটা হাফ ইন্টু এফ ইন্টু এল, এই সূত্র কিন্তু ভুলা যাবে না। এই 2-3টা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। ওই যে ওই গুণাঙ্কের যে সূত্রটা ওয়াই ইকুয়াল টু এফ বাই এল বাই এল,
দেন এই সূত্রগুলো কিন্তু একটু বেশি করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন গুণ বিকৃতি। আচ্ছা, এগুলা গেছে। তো এরপর হচ্ছে কিন্তু যে তার হঠাৎ একটা তার হঠাৎ ছিঁড়ে গেলে তার কেন উত্তপ্ত হয়? ওই যে স্থিতিশক্তি তো তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাই উত্তপ্ত হবে। আচ্ছা, উত্তপ্ত জিনিসটা মানে তো কি, তোমার তাপ শক্তির কিছু একটা হওয়া। তো আমাদের যে কোনো একটা জিনিসের মধ্যে স্থিতিশক্তি তো থাকেই, বিভব শক্তি থাকে না? তো ওটাই চেঞ্জ হয়ে গেছে আর কি। তো কোনো স্প্রিংয়ে একক দৈর্ঘ্যের যে প্রযুক্ত বল সেটাকে স্প্রিং বল ধ্রুবক বলে, কে = F/x। তো ওটার থেকে এটা কিন্তু এককগুলা লাগে। এই অধ্যায়ে মেন জিনিস হচ্ছে একক রাখতে, একক জানতে হবে তোমার, দেন হচ্ছে ম্যাথগুলো পারতে হবে। nm = 1, mt = 2। আচ্ছা, এগুলো গেছে। তারপর হচ্ছে যে স্প্রিংয়ের যে ধ্রুবক, ওটা আমরা দেখো নর্মালি যে ম্যাথগুলো করছে চলতর যে শ্রেণী সমবায়, তখন কি হয়, সবগুলো যোগ করে দিই। কিন্তু এই ক্ষেত্রে শ্রেণী সমবায় কি হয়, সমান্তরালেরটা মানে k1/k2 / k1+k2। আর সমান্তরালের ক্ষেত্রে কি হয়, আমরা যে নর্মাল চলবিদ্যুতের ক্ষেত্রে শ্রেণীতে যোগ করে দিছি ওইটাই। তো এই যে দেখো সমবায়ের ক্ষেত্রে কি দেখো সবগুলো যোগ করে দিছে, এই জন্য হচ্ছে কি সমস্যা সমবায়ের তুল্য ধ্রুবকের সমান, এগুলো গেছে। তারপর স্প্রিং এর শক্তি = হাফ স্কয়ার, এগুলো তো আমরা জানি। তারপর একটি গুলতির গুটি বা পাথর যত হালকা হয় সেটা তত জোরে নিক্ষিপ্ত, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে ওই যে হাফ এম স্কয়ার হাফ কে স্কয়ার, তো বি এর মানটা জাস্ট বাই করে দেওয়া, এটাই। আচ্ছা, এইগুলা। এরপর হচ্ছে পয়জন অনুপাত। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি 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 ইম্পর্টেন্ট। মানে এটা তোমার একদম বলতে পারো যে খুব বাজেভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, খুব বাজেভাবে তোমার এটা পারতে হবে। তো মেনলি হচ্ছে অ্যানিকলটি কিন্তু কৃন্তন পীড়ন বাই বিকৃতিগুলো আমরা পড়ছি। পয়জন অনুপাতটা কি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন অনুপাত যখন বলছি তাহলে কি এটা কোনো একক থাকবে? অবভিয়াসলি একক থাকবে না। তো এর বই যে পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি, তার হচ্ছে পয়জনের অনুপাত, এগুলো গেছে। তারপর এই যে মানটা হচ্ছে তোমার -1 থেকে হাফ হয়, বাস্তব মান হচ্ছে 0 থেকে হাফ হয়, আর প্রকৃত মান হচ্ছে কি 0.2 থেকে 0.4। এই জিনিস এভাবে মাথায় রাখতে হয়। নর্মালি মান -1 থেকে হাফ, বাস্তব বললে 0 থেকে হাফ, আমরা বাস্তবে নেগেটিভ চিন্তা করি না, তাই 0 থেকে হাফ, আর প্রকৃত হচ্ছে 0.2 থেকে 0.4। আচ্ছা, পয়জন অনুপাত গেছে। সূত্রটা একটু লাগবে, আমরা কি বলছি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো ওইখান থেকে -L/L × del r বাই r, দেখো del r নিচে আর এদিকে LL। তো এটা পয়জন অনুপাত কিন্তু কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তরলের নেই, গ্যাসের নেই, এই জিনিসটা নিয়ে মানে হাজার রকমের তুমি এমসিকিউ পাবা ঘুরাই ফিরে। তারপর -1 থেকে হাফের মধ্যে আমরা বললাম যে নর্মালি মানটা যেটা থাকে বাস্তব মানে কি। আচ্ছা, এটা হচ্ছে বিকৃতি অনুপাত, যেহেতু তাই কি কোনো মাত্রাও নেই, কোনো এককও নেই। তো এই যে মানটা সেটা কি একের থেকে বেশি, হাফের থেকে কম। আর প্রকৃত মান যেটা -1 থেকে হাফের মধ্যে, বাস্তব হচ্ছে যে ঋণাত্মক মান সম্ভব নয়, তাই হচ্ছে 0 থেকে হাফের মধ্যে। আর প্রকৃতপক্ষে দেখতেছি কি 0.2 থেকে 0.4। আচ্ছা, এই জিনিস সীসা দেখা, আমি এটা এইভাবে মাথায় রাখতাম, সীসাতে দন্তস আছে তাই না, দুইটা সেম অক্ষর দন্তস, তো 0.4। তারপর অ্যালুমিনিয়াম 35। আচ্ছা, এখানে লিখছি আমি, ও ওই মানগুলোই মাথায় রাখছিলাম। এই যে ইস্পাত হচ্ছে 4 থাকবে, 0.4 × 2 8 হয়ে যাবে। তারপর হচ্ছে লোহাতেও হচ্ছে যে কি থাকবে, ওই যে এটার সাথে মাথায় রাখছি, এই যে আরেকটা শখ শিখলাম না আমরা একটু আগে, ওটা মিলে। আচ্ছা, ওটা না। তো তামাটা দেখো, তামা 3 34। তারপর ইস্পাতের লাস্টে 3 আছে, ত আছে 3 33। পিতলেও ত আছে 33। তো আমি ওয়ালাগুলো তো মাথায় রাখতাম 3 3 আছে, ঠিক আছে, এটাই। তারপর মানে সিরিয়ালটা মাথায় রাখলেও হয়, বাট এই পাঁচটা হচ্ছে একটু মাথায় রাখতে হয়। হ্যাঁ, সিসারটা সেম 4 4, অ্যালুমিনিয়াম 35, তামাতে 3 আছে 34, আর ইস্পাতেও 3 আছে, তাহলে 3 3 ওয়ালা সবগুলো। ইস্পাতেও 3 আছে লাস্টে 33, দেন পিতলেও 3 আছে 33, লাস্টে দুটো সেম। আর এদিকে দেখো 35 34 33, তো অ্যালুমিনিয়াম তামা ইস্পাত পিতল এভাবে মাথায় রাখলেও হয়। তারপর হচ্ছে কি 35 34 33, দেখো সিরিয়ালটাও সেম 35 34 33 33। আচ্ছা, এই গেল। তারপর এই যে এখানে সম্পর্কগুলো একটু দেখে রাখতে পারো ইচ্ছা হইলে। এইগুলা গেছে। তাহলে হচ্ছে মোটামুটি এতটুকুই তোমাদের শর্ট সিলেবাসের টপিক। তো এতটুকুতেই শেষ করতেছে। হ্যাঁ, আর এমসিকিউর জন্য পড়াই দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, পিস, ভালো থাকিও।